স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে মুভির শেষে স্টিভ আসবে পিটারের সাথে দেখা করতে। হ্যাঁ, এরকম একটা স্ট্রং রুমার ঘুরে বেড়াচ্ছে, আর আজকে আমরা সে সম্পর্কে জানবো। আরও জানবো আমাদের স্টিভ রজার্সের পিছনে কেন ডক্টর ডুম এভাবে লেগে পড়েছে। যে করাই হোক, ডক্টর ডুমের যেন স্টিভকে দরকার। আমরা অলরেডি অনেক থিওরি ভিডিওতে শেয়ার করেছি কেমনে স্টিভ রজার্স একটা বড় অস্ত্র হবে, যার কারণে ইনকারশন ট্রিগার্ড হয়েছে। সবকিছুই শেয়ার করব, বাট তার আগে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করিয়েন, আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করিয়েন। সো সিট বেল্ট লাগিয়ে ফেলুন, কারণ আমরা উঠতে যাচ্ছি মার্বেলের চমৎকার কিছু থিওরিসের সাথে। স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডের পোস্ট ক্রেডিট সিন নাকি লিক হয়ে গিয়েছে, আর ট্রাস্ট মি গাইস, তোমরা এই জন্য একদমই প্রস্তুত না, কারণ এই এন্ডিং সরাসরি কানেক্টেড হবে অ্যাভেঞ্জার্স ডুমসডে এর সাথে। আর সবচেয়ে ক্রেজি ব্যাপার হলো, ব্র্যান্ড নিউ ডে এর পোস্ট ক্রেডিট সিনে ডুমসডে এর এক লিড ক্যারেক্টার কেমিও থাকতে পারে। সেই সাথে গড অফ মাল্টিভার্স লোকির অভিনেতা টম হিডলসন ডুমসডে নিয়ে কিছুটা টিজ করেছেন। তো সবার আগে কথা বলে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এর পোস্ট ক্রেডিট সিন নিয়ে। এই পোস্ট ক্রেডিট সিনে নাকি ক্রিস এভান্স স্টিভ রজার্স অ্যাপিয়ার করবে, যে পিটার পার্কারকে রিক্রুট করতে আসবে। আর এমসির হিস্ট্রি অনুযায়ী এটা পারফেক্টলি সেন্সও তৈরি করে, কারণ অ্যাভেঞ্জার্স এন্ড গেমে স্টিভ এক ডিফারেন্ট টাইমলাইনে চলে গিয়েছিল, আর নো ওয়ে হোমে যখন ডক্টর স্ট্রেঞ্জ তার মেমোরি ওয়াইপ স্পেল কাস্ট করে, তখন সেই স্পেল এফেক্টটা শুধু আর্থ 616 ইউনিভার্সের উপরে পড়বে, কিন্তু তখন স্টিভ ছিল মাল্টিভার্সের অন্য কোনো অংশে। রিপোর্ট অনুযায়ী স্টিভ তখন আর্থ 828-এ ছিল। আর অনেক লিক্স এবং ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপসের কিছু সিনে আমরা তাকে নাকি ফ্যান্টাস্টিক ফোরের ইউনিভার্সে দেখেছি। তাই অ্যাপারেন্টলি স্ট্রেঞ্জের স্পেল স্টিভ রজার্সের মেমোরিকে এফেক্ট করবে না। আর যদি স্টিভ ডুমসডে আর্থ 616-এ ফিরে আসে, যেখানে সে তার পুরনো বন্ধু এবং ফেলো অ্যাভেঞ্জার্সের সাথে রিইউনাইট হবে, তাহলে সে অবশ্যই সেসব মিসিং হিরোদের কথা তুলবে যাদের সাথে সে ইনফিনিটি ওয়ার আর এন্ড গেমে ব্যাটেল করেছিল। সে হয়তো বলবে, টিমের বাকি লোকরা কোথায়, টিচালা কোথায়, ভিশন, ওয়ান্ডা, রোডি, আর এই ক্যারেক্টারগুলোর মধ্যে একজন হবে পিটার পার্কার। আর মজার ব্যাপার হলো, যখন স্টিভ অন্য হিরোদের কাছে পিটার পার্কারের কথা বলবে, তারা বলবে তুমি কার কথা বলছো, তখন স্টিভ বলবে স্পাইডারম্যান। এখন সবাই জানবে যে স্পাইডারম্যান তাদের সাথে যুদ্ধ করেছিল, কিন্তু তারা এটা জানবে না যে সে আসলে পিটার পার্কার বা দেখতে কেমন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্পেলের ইফেক্ট শুধু মানুষের পিটার পার্কার সম্পর্কিত স্মৃতির উপরে কাজ করবে। তাই যারা স্পাইডারম্যানের সাথে এন্ড গেমের ব্যাটেল লড়েছিল, তারা এটা মনে রাখবে যে স্পাইডারম্যান বলে কেউ ছিল। আর যেহেতু স্পাইডারম্যান এখনো নিউ ইয়র্কে অ্যাক্টিভ, তাই সবাই জানবে যে সে এখনো আছে। কিন্তু স্টিভই হবে একমাত্র মানুষ যে জানবে স্পাইডারম্যান আসলে পিটার পার্কার। তাই এমন একটা সিন আমরা দেখতে পারি যেখানে স্টিভ রজার্স পিটারকে তার স্যুট ছাড়াই অ্যাপ্রোচ করছে। জাস্ট ইমাজিন, পিটার পার্কার সাধারণ কাপড় পরে একটা ক্যাফেতে বসে আছে, হঠাৎ একজন লোক এসে বলবে হাউ ইউ ডুইং কিড, আর পিটার যখন মুখ তুলে তাকাবে, তখন সে দেখবে স্টিভ রজার্সকে, আর পুরোপুরি সে হতবাক হয়ে যাবে। অনেক রিপোর্টে আমি শুনেছি যে টম হল্যান্ডের স্পাইডারম্যান নাকি অ্যাভেঞ্জার্স ডুমসডে থাকবে না, বরং সেই মুভির মেইন স্পাইডারম্যান হবে টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান, যে মুভির শুরুতেই হিউ জ্যাকম্যানের উলভারিন আর ডেডপুলের সাথে ফাইট করবে। আর যদি এটা সত্যি হয়, তাহলে ব্র্যান্ড নিউ ডে পোস্ট ক্রেডিট সিনে সরাসরি সিক্রেট ওয়ার্সে পিক আপ করবে, যেখানে ক্যাপ্টেন আমেরিকার স্পাইডারম্যান অন্য কিছু ক্যারেক্টারদের সাথে মিলে ডক্টর ডুমের বিরুদ্ধে চার্জ করবে। তবে এটাও হতে পারে যে টম হল্যান্ডের স্পাইডারম্যানের এই সিনটা ডুমসডে সেকেন্ড বা থার্ড একটা প্লেস করবে, যেখানে ক্যাপ্টেন আমেরিকা হিরোদের রিক্রুট করা শুরু করবে। কিন্তু আমরা সেটা সরাসরি ডুমসডে দেখবো না, বরং সিক্রেট ওয়ার্সে গিয়ে দেখবো ক্যাপ্টেন আমেরিকার সাথে টম হল্যান্ডের স্পাইডারম্যানও আছে। তবে শোনা যাচ্ছে সম্প্রতি অ্যাভেঞ্জার্স ডুমসডে কিছু রিশুটও হয়েছে, কিছু সিন কাট হয়েছে, কিছু সিন যোগ হয়েছে। তাই টম হল্যান্ডের স্পাইডারম্যানকে হয়তো নতুন করে অ্যাড করা হতে পারে। ওয়েল, এই পোস্ট ক্রেডিট সিনটা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং লাগছে। যদি সত্যি এখানে স্টিভ রজার্স অ্যাপিয়ার হয়, তাহলে এটা এমসির ইতিহাসে অন্যতম ক্রেজিয়েস্ট পোস্ট ক্রেডিট সিন হতে পারে। তোমাদের কি মনে হয়? তোমরা কি এর জন্য প্রস্তুত? এখন কথা বলি স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে নতুন একটা প্রোমো আর্ট নিয়ে। আর এটা সত্যি ক্লিন লাগছে। হোমমেড স্যুটটাকে অনেক বেশি এস্থেটিক ভাবে দেখানো হয়েছে, পুরো ক্লাসিক স্পাইডারম্যান ভাইব ফিরিয়ে আনার চেষ্টা করানো হয়েছে। এমনকি তার স্পাইডার সেন্সকেও এখানে টিঙ্গল করতে দেখা যাচ্ছে। তাই বোঝা যাচ্ছে ব্র্যান্ড নিউ ডে ক্লাসিক স্পাইডারম্যান ফিল্ডটা আবার ফিরিয়ে আনা হচ্ছে, যা খুবই ভালো সাইন। আর বাই দ্য ওয়ে, মার্ভেল আর সোনি নাকি এখন ব্র্যান্ড নিউ ডে এর সেকেন্ড ট্রেলারের উপর কাজ করছে, যেটা খুব তাড়াতাড়ি ড্রপ হতে পারে। তাই আশা করা যায় এই নতুন স্যুটের ফুল লুক আমরা ওই ট্রেলারে দেখতে পাবো। আর সেকেন্ড ট্রেলারে আমরা হাল্কের একটা টিজও পেতে পারি। হয়তো ব্রুস ব্যানারের কিছু একটা হতে দেখানো হবে, তার হাত বড় হতে শুরু করবে, কিংবা অন্তত তার সেই আইকনিক রোডটা শোনা যেতে পারে। বছরের পর বছর ধরে আমরা সেই রোড শোনার অপেক্ষা আছি। এছাড়া প্রথম ট্রেলারে টম স্টোনের ফার্স্ট লুকও দেখানো হয়নি, তাই সেকেন্ড ট্রেলারে তার ফার্স্ট লুক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর ভেনম নিয়ে তো প্রচুর থিওরি চলছেই। প্রথম ট্রেলারে ভেনমের অনেক হিন্ট ছিল, তাই দ্বিতীয় ট্রেলারে যদি আরো কিছু হিন্ট পাওয়া যায়, তাহলে ব্যাপারটা আরো ইন্টারেস্টিং হবে। আর যদি নাও পাওয়া যায়, তাহলে হয়তো একটু পরিষ্কার হয়ে যাবে যে মুভিতে ভেনম থাকবে কি থাকবে না। তোমরা নতুন ট্রেলারে কি কি রিভিল দেখতে চাও, কমেন্টে অবশ্যই জানাবা। এখন কথা বলে অ্যাভেঞ্জার্স ডুমসডে নিয়ে। টম হিডলসন সম্প্রতি এক ইন্টারভিউতে ডুমসডে নিয়ে কিছু টিজ করেছেন।
আর লোকির মতে এই মুভি হবে ম্যাগনিফিসেন্ট। এটা নাকি দর্শকদের এক্সপেকটেশন পুরোপুরি ফুলফিল করবে, কারণ স্ক্রিপ্ট পড়ে তিনি ভীষণ এক্সাইটেড হয়ে গিয়েছিলেন। আর যখন মিস্টার লোকি নিজে এটা বলছেন তখন ব্যাপারটা সিরিয়াসলি নেওয়া উচিত, কারণ এখন এমসি মাল্টিভার্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যারেক্টারই হলো লোকি। প্রতিটা টাইমলাইন আর ইউনিভার্সের উপর তার নজর রয়েছে। তবে সে নিজে এই মুভিতে কতটা সেফ সেটা আমরা জানি না, কারণ ডক্টর ডুমের নজর এখন লোকির থ্রোনের উপর। আর অনেক লিক অনুযায়ী ডুমসডে নাকি ডক্টর ডুম লোকিকে মেরে ফেলবে। আমি সত্যিই চাই না এটা হোক। আমরা ইতিমধ্যে এমসিইউতে লোকিকে অনেকবার মরতে দেখেছি, আরেকবার তার মৃত্যু দেখাটা সত্যি কঠিন হবে, বিশেষ করে এখন যখন সে সবার সবচেয়ে প্রিয় ক্যারেক্টারগুলোর মধ্যে একজন হয়ে উঠেছে। কিন্তু রুসো ব্রাদার্সের উপর ভরসা করা কঠিন। তারা যদি রবার্ট ডাউনি জুনিয়রকে ডক্টর ডুম বানিয়ে ফিরিয়ে আনতে পারে, স্টিভ রজার্সকে হ্যাপি এন্ডিং দেওয়ার পর আবার ফিরিয়ে আনতে পারে, তাহলে লোকিকেও আবার মেরে ফেলতে পারে। তোমাদের কি মনে হয়, লোকি কি ডুমসডেতে বেঁচে থাকতে পারবে? কমেন্টে জানাও। অ্যাভেঞ্জার্স ডুমসডে থেকে স্টিভ রজার্সের একটা বিশাল লিক আমাদের হাতে এসেছে। একই সাথে থরের ডিরেক্টর নাকি থর 5-এর স্টোরিও রিভিল করে দিয়েছেন। আরেকটি নতুন রিপোর্ট অনুযায়ী অ্যাভেঞ্জার্স ডুমসডে এমন মাত্র 6 জন ক্যারেক্টার আছে যারা ডক্টর ডুমকে টেক ডাউন করার ক্ষমতা রাখে। আজকে ডিসকাস করার মতো প্রচুর ইন্টারেস্টিং জিনিস আছে, তো চলুন সবকিছু ডিটেলে ব্রেকডাউন করা যাক। প্রথমে কথা বলি স্টিভ রজার্সের এই লিক নিয়ে। মার্বেল স্ক্রিপ্টস্টার রবার্ট বার্নেটের মতে ডুমসডে সিনেমাকন ট্রেলারে যে স্টিভকে দেখা গিয়েছে সেটা ডিসেম্বরের ট্রেলারের স্টিভ থেকে পুরো 11 বছর পরের ভার্সন। ডিসেম্বরের ট্রেলারের স্টিভ তখন ডক্টর ডুমের সাথে দেখা করেনি, কিন্তু নতুন অফিসিয়াল ট্রেলারে সে ইতিমধ্যে ডুমের সাথে দেখা করে ফেলেছে, কারণ সে তখন ফ্যান্টাস্টিক ফোরের আর্থে নিজের স্ত্রী পেগি এবং ছেলে জিমকে নিয়ে বসবাস করছিল। তোমরা জানোই বিভিন্ন প্লট লিক অনুযায়ী লোকি নাকি স্টিভকে ফ্যান্টাস্টিক ফোরের ইউনিভার্সে রিলোকেট করেছিল। আর এই জিনিসটাই হয়তো আমরা আবার অ্যাভেঞ্জার্স এন্ডগেমের পোস্ট ক্রেডিট সিনে দেখতে পারি যখন মুভিটা রিলিজ হবে। আর এই সিনে এন্ডগেম ও ডুমসডের মাঝে একটা ব্রিজ তৈরি করবে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ টাইম জাম্পও আছে। তাই ডিসেম্বরের ট্রেলারে আমরা স্টিভকে ক্লিন শেপ ও ছোট চুলে দেখেছিলাম, অথচ সিনেমাকন ট্রেলারে তার লম্বা দাড়ি আর বড় চুল দেখেছিলাম। দুই লুক একদমই ম্যাচ করছিল না, কিন্তু এখন সবকিছু সেন্স মেক করছে, কারণ স্টিভ রজার্সের সেই সিন আর ডুমসডের মূল ইভেন্টের মাঝে পুরো 11 বছরের গ্যাপ থাকবে। মানে কিছু ফ্ল্যাগশিপ সিন থাকতে পারে, কিন্তু রিয়েল টাইমে ডুমসডেতে স্টিভকে দেখা যাবে এই বিয়ার্ড লুকে। এখন এটা প্লট লিকের সাথে কিভাবে কানেক্টেড? এখানে স্পয়লার ওয়ার্নিং আছে। রিউমার অনুযায়ী ডুমসডেতে ডক্টর ডুম স্টিভ রজার্সের ছেলেকে মেরে ফেলবে। আর লিকে এটাও বলা হয়েছিল যে স্টিভের ছেলে তখন 11 বছরের হবে। ডুমের স্টিভের উপরে এত রাগ কেন? কারণ স্টিভকে ফ্যান্টাস্টিক ফোর ইউনিভার্সে রিলোকেট করার পর ডুম কিছু এক্সপেরিমেন্ট করেছিল, যার ফলে তার নিজের পরিবার ধ্বংস হয়ে যায়। তাই মুভি শেষে স্টিভের ছেলেকে হত্যা করে সে নিজে প্রতিশোধ নেবে এবং নিজের ফ্যামিলি আবার ফিরে পাবে। আর সে ফ্যামিলি হলো ফ্র্যাঙ্কলিন রিচার্ডস এবং সু স্টোন। আমরা সবাই জানি কমিক্সের সিক্রেট ওয়ার্সের ডক্টর ডুম এমনটাই করেছিল। লিক হওয়া কনসেপ্ট আর্টও দেখা গিয়েছে ডক্টর ডুম সিংহাসনে বসে আছে আর তার পাশে সু স্টোন ও ফ্র্যাঙ্কলিন দাঁড়িয়ে আছে। এমনকি সম্প্রতি রুসো ব্রাদার্সের হেডকোয়ার্টারও এই তিনজনকে একসাথে দেখা গিয়েছে। আর দি ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপের পোস্ট ক্রেডিট সিনেও ইঙ্গিত দেওয়া হয়েছিল যে ডুম রিডের পরিবারকে নিজের পরিবার বানিয়ে নেবে। তাই যদি ডুম সত্যি স্টিভের ছেলেকে মেরে ফেলে, তাহলে সেটা শুধু স্টিভের জন্যই না, অডিয়েন্সের জন্য হবে ভয়ঙ্কর হার্ট ব্রেকিং একটা মোমেন্ট। এখন টাইম জাম নিয়ে আরেকটা বড় বিষয় আছে। ডিসেম্বর মাসে মার্বেল স্টিভ রজার্স, থর, ওয়াকান্ডান ও এক্সম্যানের যেসব ট্রেলার রিলিজ করেছিল, রিপোর্ট অনুযায়ী সেগুলো আসলে ডুমসডের বর্তমান টাইমলাইন নয়, বরং অতীতের কিছু শট। তবে আমার মনে হয় মুভিতে আমরা অবশ্যই দেখবো স্টিভ কিভাবে আর্থ 828-এ বেঁচে ছিল, কিভাবে তার ছেলে জন্ম নেয়, কিভাবে সে রিড ও ডক্টর ডুমের সাথে সম্পর্ক তৈরি করে, আর ডুমের অরিজিন কি ছিল। তারপর টাইম জাম্প করে আমরা সেই সিনে চলে যাব যেখানে থান্ডারবোল্টসের এন্ডিংয়ে ফ্যান্টাস্টিক ফোরের শিপ আর্থ 616-এ প্রবেশ করে। আর এই কারণে বিভিন্ন লিগে বলা হয়েছে যে সেই শিপে ফ্যান্টাস্টিক ফোরের পাশাপাশি ডক্টর ডুম ও স্টিভ রজার্সও থাকবে। আগে এটা খুব একটা সেন্স মেক করছিল না, ডুম, স্টিভ আর ফ্যান্টাস্টিক ফোর একসাথে কিভাবে এই শিপে থাকবে, কিন্তু এখন পুরো বিষয়টাই পরিষ্কার লাগছে। এখন আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, স্টিভ যদি 11 বছর ধরে আর্থ 828-এ থাকে, তাহলে সে নিশ্চয় ডক্টর ডুমের মুখ দেখেছে, আর সে দেখতে ঠিক টনি স্টার্কের মতো। কিন্তু রিপোর্ট অনুযায়ী ডক্টর ডুমের নিজের আলাদা আইডেন্টিটি থাকবে, টনি স্টার্কের সাথে তার সরাসরি কোনো কানেকশন থাকবে না। তাই শুরুতে স্টিভ নিশ্চয় শকড হয়েছিল, কিন্তু 11 বছর ধরে একই ইউনিভার্সে থাকার কারণে এখন হয়তো সে এতে অভ্যস্ত হয়ে গিয়েছে। আর যদি এটা সত্যি হয়, তাহলে ডুমসডেতে ডক্টর ডুমের মুখ রিভিল এত বড় সারপ্রাইজ হবে না। সবাই আগে জানবে যে সে টনির মতো দেখতে। তোমরা কি চাও, ডক্টর ডুম কি শুরু থেকে তার মুখ দেখাক, নাকি পুরো মুভি জুড়ে মাস্ক পরে শেষের দিকে রিভিল করা হবে তাকে? এখন আসে দি ডিরেক্টর সে পাওয়ার লেভেলের রিপোর্টে। রিপোর্ট অনুযায়ী এমন 6 জন ক্যারেক্টার আছে যারা ডক্টর ডুমকে টক্কর দিতে পারে। মার্বেলের অফিসিয়াল রেটিং অনুযায়ী ডক্টর ডুমের মোট পাওয়ার লেভেল 31, তার ডিউরেবিলিটি 6, ফাইটিং স্কিল 4, ইন্টেলিজেন্স 6, স্পিড 5, স্ট্রেংথ 4 এবং এনার্জি 6। এখন দেখে কারা তাকে টক্কর দিতে পারে। প্রথমে আছে প্রফেসর এক্স, তার মোট পাওয়ার 28, ইন্টেলিজেন্স ও এনার্জিতে সে ফুল 7 পেয়েছে। তারপর আছে সেন্ট্রি,
আরও 28 পয়েন্ট। কিন্তু নিজের পাওয়ার পুরোপুরি কন্ট্রোল করতে না পারার কারণে তার ফাইটিং স্কিল কম। সবচেয়ে সারপ্রাইজিং এন্ট্রি হলো শ্যাংচি, তার ফাইটিং স্কিল পুরো 7/7, মোট পাওয়ার 25। এরপর আসে নেমোর, যার মোট পাওয়ার 23। কিন্তু এই লিস্টে এমন মাত্র 2 জন আছে যাদের পাওয়ার ডক্টর ডুমের থেকে বেশি। প্রথমজন তো আমরা আন্দাজ করতেই পারছি, লোকি, তার মোট পাওয়ার 32। আর দ্বিতীয়জন হলো থর, তারও মোট পাওয়ার 32। আর এই লিস্টে একমাত্র থরই এমন ক্যারেক্টার যে 2টা ক্যাটাগরিতে ফুল 7 পেয়েছে, স্পিড ও স্ট্রেংথ। তাহলে এই হিসাব অনুযায়ী ডক্টর ডুমকে সত্যিকারের টক্কর দিতে পারে শুধু লোকি আর থর। তবে আমার মনে হয় ম্যাগনেটোকেও এই লিস্টটাতে রাখা উচিত ছিল, কিন্তু সেই নাই। তার মানে হয়তো মুভির শুরুতে সে মারা যাবে, অত ডুমের বিরুদ্ধে সরাসরি ফাইট করবে না। তোমাদের মতে আর কোন কোন ক্যারেক্টার ডক্টর ডুমের পাওয়ার লেভেলের কাছাকাছি যেতে পারে? সবশেষে কথা বলে থর 5কে নিয়ে। কেনিথ ব্রানাগ বলেছে যে তিনি আবারও একটি থর মুভি ডিরেক্ট করতে আগ্রহী, আর তিনি নাকি এটাকে লোগানের মতো ইমোশনাল ও ডার্ক ভাবে বানাতে চান। আর গাইস, এই কথাটা বলেছেন সেই মানুষ যিনি 2011 সালে এমসিতে থরের যাত্রা শুরু করেছিল। তারপর থরের জীবনে অনেক ওঠানামা এসেছে, কিন্তু তার আসল পিক আমরা দেখেছি থর র্যাগনারক আর অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে। আর মনে হচ্ছে তার পরে বড় পিক হতে যাচ্ছে ডুমসডে। যদি এখনো তাকে থর 5-এর জন্য অফিসিয়ালি কনফার্ম করা হয়নি, তবু তিনি চান থরের গল্পকে একটা গ্লোরিয়াস এন্ডিং দেওয়া হোক। কিন্তু সত্যি বলতে আমার মনে হয় না থরের যাত্রা এখানে শেষ হওয়া উচিত। ক্রিস হেমসওয়ার্থ এখন অনেক বছর থর চরিত্রটা প্লে করতে পারবেন। আমি তো চাই থর 5 না, থর 6ও আসুক, কারণ এখনো মনে হয় না থরের ক্যারেক্টার সেই লোগান স্টারের ফাইনাল এন্ডিং ডিজার্ভ করে। তো গাইস, তোমাদের কি মনে হয় থরের জার্নি কি লোগানের মতো শেষ হওয়া উচিত, নাকি এমসিইউতে তার আরো একটি ট্রিলজি আসা উচিত? কমেন্টে জানাও তোমাদের মতামত। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক এন্ড শেয়ার করিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। থ্যাঙ্কস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।